ঠিক সেই মুহূর্তে রিচার্ডের ফোন আসতেই ক্লার্কের বুকটা ভয়ে কেঁপে উঠল। ভীত জড়সড় গলায় সে বলল, দাদু। ফোনের ওপাশ থেকে রিচার্ডের ক্ষিপ্ত কণ্ঠস্বর ভেসে এলো, আমাকে দাদু বলে ডাকবে না। তোমার মতো এমন একটা বোকা নাতি আমার নেই। এই মেয়ে ওই মেয়ের মা হওয়ার খবর চারিদিকে ছড়িয়ে পড়ে একটা মস্ত বড় কেলেঙ্কারি তৈরি করেছে। আর এর ধাক্কা এসে লেগেছে সরাসরি আমাদের সামানার গ্রুপ এর শেয়ার বাজারে। শেয়ারের দাম হু হু করে কমছে। তুমি এখনই পদত্যাগ করো এবং কোম্পানি থেকে বিদায় নাও। ক্লার্কের মুখের সমস্ত রং যেন এক নিমেষে শুষে নিল। ফ্যাকাশে মুখে সে বলল, দাদু, তাহলে সহযোগী শাখা কোম্পানিতে আমার বদলি হওয়ার কি হবে? সে আশা এখন মাথা থেকে ঝেড়ে ফেলো। বোর্ডের সদস্যরা তোমার উপর চরম অসন্তুষ্ট। আগে এই কেলেঙ্কারি সামলাও। যদি এই ঝামেলা মেটাতে না পারো তবে কোম্পানিতে ফেরার কথা ভুলেও ভাববে না। রিচার্ড ওপাশ থেকে গর্জে উঠলেন। কথাগুলো ক্লার্কের মাথায় যেন আক্ষরিক অর্থে বজ্রপাতের মতো আছড়ে পড়ল। তীব্র আতঙ্ক গ্রাস করল তাকে। সে আকুতি জানিয়ে বলল, দাদু, আমি কথা দিচ্ছি যে তো দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করব। এমন ভুল আর দ্বিতীয়বার হবে না। বোর্ড সদস্যদের যদি কোনো আপত্তি থাকে আমি সহযোগী শাখার একদম নিচু পদ থেকে কাজ শুরু করতেও রাজি আছি। কারণ সে জানতো যদি তাকে সামনার গ্রুপ থেকে পুরোপুরি বের করে দেওয়া হয় এবং সহযোগী শাখাতে ঢোকার রাস্তা বন্ধ হয়ে যায় তবে ভবিষ্যতে এই কোম্পানিতে ফিরে আসা তার জন্য অসম্ভব হয়ে দাঁড়াবে। ওপাশে বেশ কিছুক্ষণ একটা থমথমে নীরবতা বজায় করল। তারপর রিচার্ডের বরফ শীতল কণ্ঠস্বর শোনা গেল, এসব নিয়ে পরে কথা বলা যাবে। আপাতত তুমি কিছুদিনের জন্য ছুটি নাও এবং শান্ত মাথায় চিন্তা করো তোমার ঠিক কী করা উচিত আর কী করা উচিত নয়। কথাটা শেষ করেই রিচার্ড ফোনটা কেটে দিলেন। ক্লার্কের চোখে তখন চরম হতাশা। সে বুঝতে পারছিল দাদু এবার সত্যি তার উপর থেকে পুরোপুরি ভরসা হারিয়ে ফেলেছেন। আর এদিকে তার খালাতো ভাই ব্র্যান্ড তো সবসময় তার এই চেয়ারটার দিকে নজর টিকিয়ে রেখেছিল। এখন সে সামনার গ্রুপ থেকে সরে যাওয়ার সুযোগে ব্র্যান্ড যে মই বেয়ে উপরে ওঠার চেষ্টা করবে তাতে কোনো সন্দেহ নেই। জর্ডিনের ঝামেলা চুকিয়ে ক্লার্ক যখন আবার ফিরে আসার চেষ্টা করবে তখন কি আদৌ এই সামনার গ্রুপে তার জন্য কোনো জায়গা বাকি থাকবে? এক তীব্র ক্ষোভ আর হতাশা ক্লার্কের ভেতরে মোচড় দিয়ে উঠল। কিন্তু পরিস্থিতি বদলানোর কোনো ক্ষমতাই এই মুহূর্তে তার ছিল না। সে যখন এসব দুশ্চিন্তায় মগ্ন তখনই তার ফোনটা আবার বেজে উঠল। বিরক্ত হয়ে ফোনটা কানে নিয়ে সে রুক্ষ গলায় জিজ্ঞেস করল, কী ব্যাপার? ক্লার্ক, আমি জানি না কিভাবে এই খবরটা বাইরে ছড়ালো, কিন্তু আমার প্রেগনেন্সির কথা সবাই জেনে গেছে। এখন ঝাঁকে ঝাঁকে সাংবাদিক আমার অ্যাপার্টমেন্টের বাইরে ভিড় করে আছে। আমি এখন কি করব? ওপাশ থেকে জর্ডিনের ভয়ে কাঁপতে থাকা কান্নার আওয়াজ ভেসে এলো। ক্লার্ক শক্ত গলায় নির্দেশ দিল, দরজা বন্ধ করে ভেতরে থাকো। আমি লোক পাঠাচ্ছি সাংবাদিকদের সামলানোর জন্য। কিন্তু ওদের তাড়িয়ে দিলেও তো ওরা আবার ফিরে আসবে। এমনকি কেউ একজন আমার দরজায় কালো রং লেপে দিয়ে গেছে, হুমকি দিয়ে গেছে। আমার খুব ভয় করছে। জর্ডিন ফুঁফিয়ে কেঁদে উঠল। ক্লার্কের কপালে ভাঁজ পড়ল। সে বলল, আমি বুঝতে পারছি। আমি খুব শীঘ্রই তোমাকে নিতে আসছি। আপাতত তোমার দরকার থাকার জন্য অন্য একটা নিরাপদ জায়গার ব্যবস্থা করছি। সে ফোনটা রেখে অফিস থেকে বের হওয়ার জন্য যেমনই প্রস্তুত হলো অমনি ধড়াম করে তার অফিসের দরজা খুলে গেল। বোর্ডের 6 জন সদস্য অত্যন্ত রাগান্বিত মুখে ঘরে এসে ঢুকলেন। বোর্ডের প্রধান সদস্য হিউগো কোল্টন ক্লার্কের টেবিলের উপর একটা ফাইল ছুঁড়ে মেরে বললেন, মিস্টার সামনার, দেখুন নিজের কীর্তি। আজকের সামনার গ্রুপের শেয়ারের দাম 1 পয়েন্ট পড়ে গেছে।
আপনার এই নোংরামির জন্য কোম্পানির কত কোটি টাকা ক্ষতি হয়েছে কোনো ধারণা আছে আপনার? ক্লার্ক ঠান্ডা চোখে ওদের দিকে তাকিয়ে বলল, মিস্টার কোল্টন, পরের বার আমার রুমে ঢোকার আগে দয়া করে নক করে আসবেন। কোল্টন উপহাসের হাসি হেসে বলল, আমরা এইমাত্র একটা বোর্ড মিটিং শেষ করে সর্বসম্মতিক্রমে আপনাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল থেকে আপনার আর এই অফিসে আসার প্রয়োজন নেই। ক্লার্ক ও দমে যাওয়ার পাত্র নয়। সে ইস্পাত কঠিন গলায় বলল, যতক্ষণ পর্যন্ত আমি এই সামনার গ্রুপের সিইও পদে আছি ততক্ষণ আমার অফিসে ঢোকার আগে আপনাকে নক করতেই হবে। আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি। আশা করি আজকের দিনের মধ্যে আপনি আপনার পাঠ চুকিয়ে নেবেন। আগামীকাল নতুন সিইও ও দায়িত্ব বুঝে নেবে। হিউগো হুঁশিয়ারি দিলেন। ক্লার্কের মুখ অন্ধকার হয়ে গেল। সে জিজ্ঞেস করল, নতুন সিইও কে? হিউগো জবাব দেওয়ার আগেই দরজার কাছ থেকে একটা চেনা ঠান্ডা কণ্ঠস্বর ভেসে এলো, আমি। ক্লার্ক তাকিয়ে দেখল দরজার মুখে এক চিলতে বাঁকা হাসি নিয়ে দাঁড়িয়ে আছে ব্র্যান্ড। মুহূর্তের মধ্যে ক্লার্কের হাত দুটো রাগে মুষ্টি হয়ে এলো। বোর্ডের সদস্যদের মন জয় করতে এবং এই সম্মান অর্জন করতে ক্লার্কের দীর্ঘ 2 বছর লেগেছিল। আর আজ তার দাদু ব্র্যান্ডনকে, যে কিনা এই কোম্পানিতে মাত্রই কিছুদিন হলো এসেছে, তাকে সিইও বানিয়ে দিলেন। এক বুক তিক্ততা আর তীব্র ক্ষোভ ক্লার্কের ভেতরটা জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিচ্ছিল। সে যত কঠোর পরিশ্রমী করুক না কেন, দাদু রিচার্ডের চোখে সে কখনোই ডেমনের সমকক্ষ হতে পারেনি। আর আজ সে ব্র্যান্ডনের কাছেও হেরে গেল। এই অপমান সে কিভাবে মেনে নেবে? ব্র্যান্ডন কুটিল হেসে বলল, ক্লার্ক, তোমাকে দেখে তো বেশ অবাক মনে হচ্ছে। ক্লার্কের মুখ পাথরের মতো শক্ত হয়ে গেল। সে বরফ শীতল গলায় বলল, তুমি এই কোম্পানিতে এসেছো মাত্র কয়েকদিন হলো। কোন যোগ্যতায় তুমি এই পদের দাবিদার হলে? ব্র্যান্ডন মোটেও রেগে গেল না। সে বেশ শান্ত গলায় জবাব দিল, অন্তত আমি কোনো রক্ষিতাকে গর্ভবতী করে এমন কেলেঙ্কারি ঘটাবো না যার জন্য কোম্পানির শেয়ার বাজারে ধস নামে। তুমি কি আমার সাথে একমত নও, ক্লার্ক? ক্লার্ক তার দিকে হিংস্র ও ভয়ানক চোখে তাকালো। তার চারপাশ থেকে যেন এক হিংস্র ক্ষোভ ঠিকরে বেরোচ্ছিল। সে চিৎকার করে বলল, বেরিয়ে যাও এখান থেকে। আমি বরং তোমার অফিস গুছিয়ে নেওয়ার জন্য বাইরে অপেক্ষা করছি, যাতে আগামীকাল আমি এই চেয়ারে বসতে পারি। ব্র্যান্ডন উপহাসের সুরে বলল। কিছুক্ষণের মধ্যেই সবাই ঘর থেকে বেরিয়ে গেল। অফিস রুমে এক ক্লার্ক একার হয়ে পড়ল। তীব্র রাগে সে টেবিলের উপর থাকা সমস্ত কাগজপত্র ও ফাইল এক ঝটকায় মেঝেতে ফেলে দিল এবং হনহন করে অফিস থেকে বেরিয়ে গেল। এর 1 ঘন্টা পর জর্ডিন তার অ্যাপার্টমেন্টের পেছনের গেট দিয়ে একটা ছোট্ট সুটকেস হাতে নিয়ে ক্লার্কের গাড়িতে এসে বসল। গাড়িতে উঠেই সে বলল, ক্লার্ক, ভাগ্যিস তুমি এসেছো। তুমি না থাকলে আমি যে কি করতাম সত্যি ভেবে পাচ্ছিলাম না। ক্লার্ক কোনো কথা না বলে চুপচাপ গাড়ি চালাতে লাগলো। তার মুখ তখন মেঘের মতো কালো হয়ে আছে। তার এমন ভয়ানক মেজাজ দেখে জর্ডিন নিজের ঠোঁট কামড়ে ধরে আমতা আমতা করে বলল, ক্লার্ক, আমাদের কি কোনোভাবে আমার প্রেগনেন্সির খবরটা চেপে দেওয়ার চেষ্টা করা উচিত নয়? ক্লার্কের হাতের মুঠোয় গাড়ির স্টিয়ারিং হুইলের ওপর আরও শক্ত হয়ে বসল। সে ঠান্ডা গলায় বলল, সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তোমার এখন একমাত্র কাজ হলো বাচ্চার যেন কোনো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখা। জর্ডিনের চোখে এক অদ্ভুত চতুরতায় আভা ফুটে উঠল। সে ফিসফিস করে বলল, আমার সন্দেহ হচ্ছে এর পিছনে মিস জেস্টিন আছে। কথাটা শুনতেই ক্লার্কের কালো কোয়েন গাড়িটা এক বিকট শব্দে ব্রেক কষে
মাঝ রাস্তায় থেমে গেল। সে জর্ডেনের দিকে এক বরফ শীতল দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার মনে হয় এটা ও করেছে? আমাকে বলো, এই কাজটা করে ওর কি লাভ হবে? ক্লার্কের সে ভয়ানক চোখের দিকে তাকিয়ে জর্ডেন কিছুটা ভয় পেয়ে গেল। সে আমতা করে বলল, উনি কি অনেক দিন ধরেই ডিভোর্স চাইছেন না? এখন আমার প্রেগনেন্সির খবর যদি চারদিকে ছড়িয়ে যায়, তবে উনি খুব সহজেই সমাজের চোখে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন এবং তোমার ওপর ডিভোর্সের জন্য চাপ সৃষ্টি করতে পারবেন। কয়েকদিন আগেই দাদু ওকে কথা দিয়েছে যে আমাদের এই ছবিগুলোর ঝামেলা একটু থেতিয়ে গেলেই তিনি আমাদের গোপনে ডিভোর্স নেওয়ার অনুমতি দেবেন। তাই এ খবরটা ফাঁস করে ওর কোনো লাভ হতো না। ক্লার্ক পাল্টা যুক্তি দিল। জর্ডেন চোখ নিচু করে আস্তে আস্তে বলল, তবুও আমার মনে হয় এটা ওই করেছে। সবশেষে এই ঝামেলাটা বড় করতে পারলে ডিভোর্সের সময় ও হয়তো তোমার কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করতে পারবে। মোটা অঙ্কের টাকা। ক্লার্কের হঠাৎ মনে পড়ে গেল নাইলা যখন প্রথমবার তার পরকীয়ার কথা জানতে পেরেছিল, তখন সে তার সম্পত্তির অর্ধেক দাবি করেছিল। মোটিভ যদি সেটাই হয়, তবে এর পেছনে নাইলার হাত থাকা একেবারে অসম্ভব কিছু নয়। তাছাড়া জর্ডেনের প্রেগনেন্সির কথা মাত্র কয়েকজন মানুষই জানত। খুব সম্ভবত নাইলা ডিভোর্সের প্রক্রিয়াকে আরও দ্রুত করার জন্য এই তথ্যটা ইন্টারনেটে ফাঁস করে তাকে বাধ্য করতে চেয়েছে। এই ঝামেলার জন্য তাকে সামনের গ্রুপ থেকে বের করে দেওয়া হয়েছে। এই চিন্তাটা মনে আসতে ক্লার্কের ভেতরের এক ঠান্ডা ও হিংস্র ক্ষোভ টগবগ করে ফুটে উঠল। জর্ডেনকে তার একটা নিজস্ব ফ্ল্যাটে নামিয়ে দিয়ে এবং তার দেখভালের জন্য একজন গৃহপরিচারিকার ব্যবস্থা করে ক্লার্ক সেখান থেকে চলে গেল। সেদিন সন্ধ্যায় নাইলা যখন লিফট থেকে বের হলো, সে দেখল ক্লার্ক তার দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। তুমি ফিরেছ? ক্লার্কের গলার আওয়াজ ছিল নিচু এবং তার মুখের অভিব্যক্তি ছিল বরফ শীতল। নাইলা জিজ্ঞেস করলো, আজ সকালে আমি তোমাকে অনেকবার ফোন করেছি, কিন্তু তুমি ধরোনি। আর এখন তুমি এখানে আমার দরজার সামনে দাঁড়িয়ে আছো। ব্যাপার কি? ক্লার্ক দুপা এগিয়ে এসে নাইলার মুখোমুখি দাঁড়ালো। তুমি তো এই ডিভোর্সটা পাওয়ার জন্য দেখছি একেবারে আদা জল খেয়ে লেগেছ, তাই না? জর্ডেনের কাছ থেকে সন্দেহটা শোনার পর ক্লার্ক প্রথমে কেবল নাইলাকেই সন্দেহ করেছিল, কিন্তু যখন কেলের তাকে ফোন করে নিশ্চিত করলো যে নাইলাই এই তথ্য ফাঁসের মূল পরিকল্পনাকারী, তখন নাইলার মুখোমুখি হওয়ার জন্য ক্লার্কের ভেতরের ক্ষোভ আরও দ্বিগুণ হয়ে গেল। এই মেয়েটি কেবল তার ক্যারিয়ার ধ্বংস করেনি, তার অহংকারেও চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে। নাইলা কপালের ভাঁজ করে বলল, তুমি কী সব আজে বাজে বকছ? তুমি জানো না আমি কি বলছি? ইন্টারনেটে জর্ডেনের প্রেগনেন্সির খবরটা তুমি ফাঁস করনি? ক্লার্ক ক্ষিপ্ত হয়ে জবাব চাইল। এই অভিযোগটা নাইলার কাছে অত্যন্ত হাস্যকর এবং অদ্ভুত মনে হলো। প্রক্রিয়া করলো ও নিজে, জর্ডেনকে গর্ভবতী করলো নিজে, আর এখন যখন সব জানাজানি হয়ে গেছে তখন ও এসে দোষ চাপাচ্ছে নাইলার ঘাড়ে। নাইলা সোজা হয়ে দাঁড়িয়ে বলল, তোমার মনে হয় এটা আমি করেছি? তোমার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ চাও? ঠিক আছে, আমি তোমাকে প্রমাণ দিচ্ছি। ক্লার্ক দাঁত কিরমির করে গর্জে উঠল এবং নাইলার মুখের সামনে নিজের ফোন বাড়িয়ে ধরল। নিজের চোখে দেখে নাও, এটাই তোমার করা কর্মের সবচেয়ে বড় প্রমাণ। ক্লার্কের ফোনে তথাকথিত সেই প্রমাণ দেখে নাইলার চোখ মুখ উপহাসে ভরে উঠল। সে অবজ্ঞা সুরে বলল, তো এই চ্যাটের একটা স্ক্রিনশট দেখে তুমি ধরে নিলে যে কাজটা আমি করেছি? শুধুমাত্র এটাই শেষ নয়, ক্লার্ক অত্যন্ত ঠান্ডা গলায় বলল, আরও একটা ভয়েস রেকর্ডিং আছে। সে নাইলার ঠিক সামনেই রেকর্ডিংটা চালু করলো। সেটা শোনার পর নাইলা এতক্ষণে বুঝতে পারল যে এই পুরো ব্যাপারটা আসলে একটা নিখুঁত ফাঁদ, যা তাকে
ফাঁসানোর জন্য সাজানো হয়েছে, কিন্তু এর পেছনে থাকা মানুষটি তাকে এভাবে ফাঁসি কী লাভ পাবে সে তা কিছুতেই মাথায় খাটিয়ে মেলাতে পারছিল না। নায়লা বেশ শান্ত গলায় বলল, এই কণ্ঠস্বরটা শুনতে আসলেই অনেকখানি আমার মতোই লাগে, তবে তুমি যদি এটা কোনো ফরেন্সিক ল্যাবে নিয়ে পরীক্ষা করাও তবে দেখতে পাবে যে এটি সম্পূর্ণ নকল ও কৃত্রিমভাবে তৈরি করা। ক্লার্ক অত্যন্ত হতাশ চোখে নায়লার দিকে তাকিয়ে বলল, তুমি প্রমাণ চাইলে আমি তোমাকে প্রমাণ দিলাম, তারপরও তুমি নিজের অপরাধ অস্বীকার করছো। নায়লা, তুমি কবে থেকে এতটা কুটিল আর হিংস্র হয়ে উঠলে? আমি কুটিল হয়ে উঠেছি নাকি তুমি নিজে মনে প্রাণে বিশ্বাস করতে চাও যে আমি অপরাধী? তুমি এই তুমি এই ভয়েস রেকর্ডিং সত্য কি না তা যাচাই করার বিন্দুমাত্র প্রয়োজন মনে করলে না, অথচ সরাসরি আমাকে দোষী বানিয়ে দিলে। আমি যদি আসলে জর্ডিনের প্রেগনেন্সির খবর ফাঁস করতে চাইতাম তবে তো খুঁজে পাওয়ার জন্য এত সহজ আর স্পষ্ট প্রমাণ পেছনে ফেলে রাখতাম। নায়লা পাল্টা যুক্তি দিল, সামান্যতম সাধারণ জ্ঞান আছে এমন যে কেউ বুঝতে পারবে যে নায়লাকে এখানে ফাঁসানো হচ্ছে, কিন্তু ক্লার্ক যে মনে মনে পণ করে বসে আছে যে দোষটা নায়লার ঘাড়েই চাপাবে। ক্লার্কের কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। মাইকেল যখন তাকে প্রথমবার এই প্রমাণগুলো পাঠিয়েছিল তখন তার নিজের মনেও খটকা লেগেছিল, কিন্তু আসল সমস্যা হলো এই পুরো কেলেঙ্কারির দায় নেওয়ার জন্য এই মুহূর্তে একটা বলির পাঠা দরকার। ক্লার্ক এবার নিজের আসল মতলব প্রকাশ করে বলল, নায়লা, আমি তোমাকে আগেই কথা দিয়েছি যে জর্ডিন কখনো তোমার পদের জন্য হুমকি হয়ে দাঁড়াবে না, কিন্তু এই ঘটনার পর দাদু আমার ওপর থেকে সম্পূর্ণ ভরসা হারিয়ে ফেলেছেন। আমি যদি এই পরিস্থিতিতে সঠিকভাবে সামাল দিতে না পারি তবে আমি আমার সমস্ত উত্তরাধিকার হারাবো এবং সাউনার গ্রুপে আমার আর কোনো অধিকার থাকবে না। তা আমি কি করব? নায়লা ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো। সে দেখতে চাইছিল এই লোকটা ঠিক কতটা নির্লজ্জ হতে পারে। ক্লার্ক বুঝিয়ে বলল, তুমি যদি দাদু আর ঠাকুমাকে গিয়ে বলো যে তুমি মা হতে পারছো না আর তোমার খুব একটা সন্তান চাই বলে আমার জর্ডিনের কাছে যেতে হয়েছিল। কথাটা শেষ হওয়ার আগেই নায়লা তীব্র ক্ষোভ আর অপমানে কাঁপতে কাঁপতে ক্লার্কের গালে সজোরে একটা চড় কষে দিল। সে ফুঁসতে ফুঁসতে বলল, ক্লার্ক, তুমি আদ্যপান্ত একটা ছোট লোক আর জঘন্য মানুষ। সে রাগে থরথর করে কাঁপছিল। ক্লার্ক যে এত বড় একটা নোংরা আর অবাস্তব প্রস্তাব তার সামনে রাখতে পারে তা সে ভাবতেও পারেনি। ক্লার্কের গালে চড়ের লাল দাগ ভেসে উঠল এবং তার চোখ দুটো বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সে ক্ষিপ্ত হয়ে বলল, আমি কি ভুল কিছু বলেছি? তোমার এই বন্ধ্যাত্বের সমস্যা যদি না থাকতো তবে কি আমি কখনো অন্য কোনো নারীর দিকে চোখ বাড়াতাম? তার এই বিষাক্ত কথাগুলো বাতাসে ভেসে থাকার পর পুরো করিডোর জুড়ে এক ভারী নিথর নীরবতা নেমে এলো। নায়লা চোখে তীব্র আঘাত পাওয়ার এক পলক আলো ফুটে উঠতেই ক্লার্কের মনে হলো হালকা একটু অপরাধে জেগে উঠল। সে আমতা আমতা করে বলতে শুরু করলো, নায়লা, আমি আসলে ওভাবে বলতে চাইনি। যথেষ্ট হয়েছে। নায়লা তাকে মাঝপথে থামিয়ে দিল। তার কণ্ঠস্বরে তখন কেবল এক চরম উদাসীনতা আর বরফ শীতল ভাব। আমি আর তোমার কোনো কথাই শুনতে চাই না। ক্লার্ক মাথা নিচু করে কিছুটা নরম সুরে বলল, আমরা দুজনেই এই মুহূর্তে একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছি। তুমি একটু শান্ত হও, আমি পরে এসে এ বিষয়ে কথা বলবো। নায়লা কোনো জবাব দিল না, এমনকি তার দিকে ফিরেও তাকালো না। সে কেবল শূন্য দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে রইল। তার মুখাবয়ব ছিল সম্পূর্ণ ভাবলেশহীন। একটা দীর্ঘশ্বাস ফেলে ক্লার্ক সেখান থেকে ঘুরে চলে গেল। ক্লার্ক চলে যাওয়ার পর নায়লা ঘরে ফিরে ডেমনকে ফোন করলো। ফোন রিসিভ হতেই সে সরাসরি জিজ্ঞেস করলো,
আঙ্কেল ডেমন, জর্ডিনের প্রেগন্যান্সির খবরটা কি আপনি ফাঁস করেছেন? ওপাশ থেকে কিছুটা সময় নীরব থাকার পর ডেমনের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। না। কিন্তু তুমি হঠাৎ এই প্রশ্ন কেন করছো? না, এমনি, জাস্ট কৌতূহল থেকে জিজ্ঞেস করলাম। আপনি বোধহয় ব্যস্ত আছেন, তাই আর কথা বাড়ালাম না। নাইলা তড়িঘড়ি করে ফোনটা কেটে দিল। সে বুঝতে পারল ডেমন যদি এই কাজটা করত তবে তার কোনো নকল প্রমাণ বানানোর প্রয়োজন হতো না। রাগের মাথায় সে এই ছোটোখাটো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা খেয়াল করেনি। জর্ডিনের প্রেগন্যান্সির কথা জানত এবং নাইলাকে ফাঁসানোর জন্য এতটা নিচে নামতে পারত এমন মানুষ মাত্র দুজন আছে, জর্ডিন নিজে এবং সিন্ডি। সিন্ডি খুব ভালো করেই জানতো সামনার গ্রুপে ক্লার্কের অবস্থান কতটা নড়বড়ে, তাই সে নিজে থেকে এই খবর কখনোই ফাঁস করতো না। তাহলে সন্দেহজনক ভাজন হিসেবে আর মাত্র একজনই বাকি থাকে, সে হলো জর্ডিন। চলবে। আসসালামু আলাইকুম। গল্পটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে জানাবেন, সাথে শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।